মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু এই মুহূর্তে আমার জীবনটা কিছু অসাধারণ বাচ্চাদের নিয়ে, যাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বা স্পেশাল চাইল্ড বলি। এইচএস এর জন্য ভর্তি হলাম। পড়ার টাইমটা ছিল আমার রাত 11টা থেকে 2টো। মেয়ে মানে শুধু কোমলতা নয়, সে আগুনও হতে পারে। সুযোগ পেলে আকাশ ছুঁতে পারে, অন্যায় প্রতিবাদে বজ্রের মতো গর্জে উঠতে পারে, আবার মায়ের মতন আগলে রাখতে পারে। আমার দিদিদের নানান রূপে আমার এই মঞ্চ আলোকিত। আজকেও এমনই 4 জন দিদির গল্প শুনবো। মমিতা, পৌরোহিত্য করছো, ইঞ্জিনিয়ার ছিলে, হঠাৎ করে কিভাবে শুরু হলো? বাবা, মা, দিদি, আমাদের ছোট্ট 4 জনের পরিবারে আমি বড় হয়েছি। আমার বাড়ি ছিল ভবানীপুরে। বাবা মাকে আমি সবসময় যখন দেখতাম পুজো করতেন, আমার বাবার পাশে বসে আমি মন্ত্র উচ্চারণগুলো শিখেছি এবং মা যখন পুজো করতো আমি মাকে হেল্প করতে চাইতাম এবং মায়ের সাথে চেষ্টা করতাম মন্ত্রগুলো উচ্চারণ করার। আমার ছোট থেকে আমার ভীষণ ভালো লাগতো, আমাকে খুব ইন্সপায়ার করতো, ভালো লাগা ছিলই দিদি। তারপরে তো এটা নিয়ে এগোনো পসিবল না, এবং বাবা যেহেতু ইঞ্জিনিয়ার ছিলেন, বাবা মা দুজন বুঝিয়েছিলেন পড়াশোনা করে ভালোভাবে জীবনে দাঁড়াতে হবে। আমি সেই মতন পড়াশোনা কমপ্লিট করি, জব জয়েন করি। হঠাৎ আমার বাবা আমাদের ছেড়ে চলে যান, তারপরে আমার বিয়েও হয়ে যায়। তো তারপরে আমি সামহাও জবটাকেও কন্টিনিউ করতে পারিনি প্রেগনেন্সির কারণে। ডিউরিং প্রেগনেন্সি হাইলি ডায়াবেটিক ছিলাম, তো ডাক্তার আমাকে বলেছিলেন খুবই কাম থাকতে। তার জন্য আমি আবার ছোটোবেলার স্মৃতি চারণ করে মন্ত্র উচ্চারণ এবং চ্যান্টিং এগুলো নিয়ে আবার স্টার্ট করি। আমি এটাতে প্রচণ্ড পিস ফিল করতাম। আমার সুগারও অনেক কন্ট্রোল হতো এতে। এবং তারপরে এগুলো যখন আমার হাজব্যান্ড দেখতে পান যে মানে আমি এগুলো নিয়ে কালচার করছি, এগুলো আমার আর একটা ভালো লাগার বিষয়, উনি আমাকে এগিয়ে দেন এবং আমাকে এনকারেজ করে যে তুমি যখন এতটা জানো তাহলে তুমি এটা নিয়ে এগিয়ে যাও। উনি আমাকে মেনলি ইন্সপায়ার করেন, এগিয়ে দেন, সব কিছু খোঁজ খবর করেন কিভাবে আমি এগোতে পারবো। কোনো কোম্পানিতে কাজ করো? হ্যাঁ, আমি একটা এমএনসি কোম্পানিতে আছি। আর পরিবারে কে কে আছেন? পরিবারে আমার হাজবেন্ড, আমার 1 বছরের ছোট একটা মেয়ে আছে। 1 বছর বয়স? ছোট্ট একদম। হাজবেন্ড বললে এখানে থাকে না, বাচ্চাকে রেখে বেরিয়ে পড়ো কি করে 1 বছরের বাচ্চাকে রেখে? আমার মা, আমার শাশুড়ি মা তাকে সযত্নে রাখে, দুজন মিলে একদম সামলে রাখে আমার মেয়েকে। থ্যাংক ইউ মমিতা, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। ভালো থেকো তুমি। দিদি তুমিও ভালো থেকো। ছবিটা একটু শূন্য স্থান পূরণ করো। এবার বলো মমিতা। কাকতাড়ুয়া। সোমা, বিয়ের 18 বছর পর আবার নতুন করে পড়াশোনা শুরু করলে। হ্যাঁ দিদি। কিভাবে শুরু করলে? আমরা 3 ভাই বোন। দাদু রাইফেল ফ্যাক্টরিতে সার্ভিস করতো। সার্ভিস করতে করতে উনি 2005 সালে মারা যান। তো মারা যাওয়ার ফলে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল, কারণ আমার 2 দাদাকে পড়াতে হবে দেখে। আমার বাবা একটা কারখানায় কাটিং করতো। আমরা যেহেতু সাধারণ ঘরের মেয়েদের কি একটু পড়াশোনা করিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়, তো আমারও সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দেওয়া হলো। তো বিয়ে করে এসে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে তুমি পড়াশোনা করলে করতে পারো, কিন্তু তখন বাচ্চা চলে আসলো। আমি বাচ্চা নিয়ে আমি আর সংসার সামলে, বাচ্চা সামলে আমি আর ওটা করে উঠতে পারলাম না। তারপর নেক্সট বেবিও হয়ে গেল। বাচ্চাদের নিয়ে স্কুল যেতাম, স্কুলে গার্জিয়ানদের সাথে বসতাম, তো সবাই শুনতাম যে কেউ MA পাস, কেউ BA পাস, কেউ চাকরি করে। তো তখন আমার মনে হলো যে আমি করব, কিন্তু আমার ইনকামের টাকা দিয়ে করব। তো সেই ইনকামের টাকা আমি কি করে করব? আজকালকার সোশ্যাল মিডিয়া থেকে সবই জানা। তো সোশ্যাল মিডিয়ায় গিয়ে আমি দেখলাম যে কেক বানানো, ওটা আমার খুব ভালোবাসার জিনিস। ওই কেক বানিয়ে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতাম, খাইয়ে সবাই খুব ভালো বলেছিল। তখন আমি নিজে একটা ফেসবুকে পেজ খুললাম। পেজ খুলে কেক বানিয়ে বানিয়ে সেগুলো পোস্ট করলাম। সেই পোস্ট দেখে আমার অর্ডারও আসলো। সেই অর্ডার আজকে 2টো, কালকে 3টে, পরশু 4টে, এরকম করে করে আমি বছর 2 আমি কেক বিক্রি করলাম। কেক বিক্রি করে আরেকটা কথা দিদি, আমি এই যে কেক বানাই আমি শুধু ইউটিউব দেখে, আমি কাউর থেকে শিখিনি। তার মধ্যে এই জার্নির মধ্যেখানে আমি এইচএস এর জন্য ভর্তি হলাম। পড়ার টাইমটা ছিল আমার রাত 11টা থেকে 2টো। আমার হাজব্যান্ড বিজনেস করে, সে সারাদিন বিজনেস করে এসো আমাকে ওই 2টো অবধি পড়াতো। হাজব্যান্ড পড়াতো, যেহেতু আমার টিচার ছিল না। সেই পরে আবার সারাদিন সংসার ধর্ম কাজ করে এরম করে করে এইচএস পরীক্ষা দিয়ে আমি 75% মার্কস পেয়ে পাস করি। দুধ থেকে পাই যাকে, সুস্বাদু সৃষ্টি, হাঁড়িতে পেলাম তাকে, টক হোক বা মিষ্টি।
এবার বলো সোমা। দই। বোঝাও। দুধ থেকে পাই, যা সুস্বাদু সৃষ্টি দই, দুধ থেকে আমরা দই করি। হাঁড়িতে পেলাম তাকে টক হোক বা মিষ্টি। দই তো আমরা টক দইও হাঁড়িতে পাই, মিষ্টি দইও হাঁড়িতে পাই। রিঙ্কু, স্পেশাল চাইল্ডদের নিয়ে তোমার কাজ 3 বছর হলো শুরু করেছি। কিভাবে শুরু হলো? শুরু করেছি আমি যেটা বললাম, আমার ভাই স্পেশাল চাইল্ড, আমরা 2 ভাই বোন। আমার থেকে ও 6 বছরের ছোট। তো স্পেশাল হওয়ার কারণে ছোট থেকে ওর লড়াইটা আমি দেখে এসেছি এবং সামাজিক যে অ্যাকসেপ্টেন্স ওদের প্রতি সেটা আমি দেখে এসেছি। আমার মা বাবার লড়াই দেখেছি। আর যে স্পেশাল এডুকেশন যেটা করে ওদেরকে আপগ্রেডেশন করা হয় সেটা খুব কস্টলি। আমরা যেটা জানি যে পার সিটিংয়ে ওদের থেকে 300 বা 400 টাকা করে চার্জ করা হয়। এখনও একটা নিম্নবিত্ত পরিবারের পক্ষে বা মধ্যবিত্ত পরিবারের পক্ষেও পসিবল নয়। তা সেই জন্য আমি শুরু করেছিলাম যাতে এই ধরনের আমার ভাইয়ের মতন যারা আরও অনেক ভাই বোন আছে তাদের যেন এই এডুকেশনটা থেকে বঞ্চিত না হতে হয়। তাই আমার স্কুল খোলা, যেটা আমরা ভাইকে দিতে পারিনি সেটা যেন বাকিরা পায়, সেখান থেকেই আমার শুরু। এরপরে ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছো? ভবিষ্যৎ নিয়ে আমরা যেটা জানি যে ওদের বাবা মায়ের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে আমাদের পর ওদেরকে কে দেখবে, যেটা আমার মায়েরও চিন্তা। তো সেই কারণে আমাদের ভবিষ্যৎ যেটা পরিকল্পনা যে আমরা ওদের জন্য একটা আবাসন করব, কারণ ওদের অভিভাবকরা আমাদের উপরে ভীষণ ভরসা করে, আমাদেরকে বলে আপনারা থাকলে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু আমরা তো আর খোলা আকাশের নিচে ওদেরকে রাখতে পারবো না। তো একটা আবাসন এরকম ইচ্ছে আছে যে নিচে স্কুল থাকবে, উপরে ওরা থাকবে, যাদের অভিভাবক অভিভাবিকাদের মানে অবর্তমানে, সেটাই আমাদের ইচ্ছে এবং স্বপ্ন। তোমার পরিবারে কে কে আছে? তোমার তো বিয়ে হয়ে গেছে। আমার 2 মেয়ে, হাজবেন্ড আর আমি থাকি। ভাই মা বাবার সাথে হাবড়াতে থাকে। ওকে, ওখানে ভালো, খুব ভালো প্রয়াস রিঙ্কু। ধন্যবাদ দিদি। সমাজের জন্য তুমি কাজ করছো, মানুষের পাশে তুমি থাকছো, সকলের আশীর্বাদ নিয়ে তুমি জীবনে এগিয়ে যাবে। ধন্যবাদ দিদি। গো সাপ। গো সাপ। বলতা। বলতা। ময়না, প্রত্যেক দিন 130 জনের খাবার বানাও। হ্যাঁ, কি কি থাকে সেই মেনুতে? 3 দিন মাছ, 2 দিন ডিম, আর 1 দিন মাংস, 1 দিন নিরামিষ। তার সাথে ডাল তরকারি ভাত তো আছে। হ্যাঁ হ্যাঁ। তুমি যে বলছিলে ফ্যাক্টরিতে নিয়ে যাই, ওখানে অনেক কর্মচারী আছে, কাজ ওরা নেয়, তাহলে সেই ফ্যাক্টরিতে কতটা মাল মিল পাঠাও? ফ্যাক্টরিতে যায় প্রায় 40 থেকে 45, এখন 120-র ওপর লোক খায়। তো ধরো ফ্যাক্টরিতে না হয় তুমি একই রকম সবার জন্য খাবার নিয়ে গেলে, কিন্তু বাকি যে বাড়িতে নিয়ে যাও সেই খাবারের মেনু নিশ্চয়ই আলাদা। না না না, আমার মেনু এক। তোমাকে প্রত্যেকের জন্য খাবার প্যাক করে করে নিয়ে হ্যাঁ হ্যাঁ, সব কিভাবে নিয়ে যাও? তুমি তো বলছো ডেলিভারি করো। হ্যাঁ, আমি নিজে যাই, কিন্তু আমার টোটো ভাড়া করা আছে, আমি সেই টোটোয় করে যাই, আবার সেই টোটোই আমাকে বাড়িতে পৌঁছে। কিভাবে খাবারগুলো নাও? টিফিনটা পা নাকি ফয়েল প্যাক? যা টিফিন আছে সে টিফিন দিয়েছে। ও, ওরা দিয়ে দেয়? হ্যাঁ, যার টিফিন নেই তার ক্যারি ব্যাগে দেওয়া হয়। তোমার সাহায্য কি করে 130 জনের রান্না প্রত্যেক? আমি একাই, বাজার দোকান সব। খুব ভালো। আর ছেলে মেয়ে কি করছে? ছেলে টেনে পড়ছে, ছেলে মেয়ে সবাই এসেছে। আর মেয়েকে উচ্চ মাধ্যমিক পড়িয়েছি, সেলাই মেশিনের কাজ শিখিয়ে আমি বাড়িতে মেশিন তুলে দিয়েছি। ও মেশিন তুলে দিয়ে মেয়েও কাজ করে। খুব ভালো। দেয়ালে পিঠ থেকে গেছিল, সেখান থেকে তুমি লড়াই করে আজকে এই জায়গাটা তৈরি করেছো, নিজের জমি কিনে বাড়ি করেছো। খুব ভালো। এত পরিশ্রম করছো প্রত্যেক দিন সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। চেষ্টা করছি, আমার যতটা সম্ভব ততটা আমি করব। এবার বলো ময়না। আমের আচার। আজকের নিরাপবান ময়না কারা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।